আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিটস স্কুলের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রতিনিয়ত যেভাবে ক্লাস নিয়ে আসি বায়োলজি ফার্স্ট পেপারে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার 9, যার নাম হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব। তো উদ্ভিদ সারিতত্ত্বের মধ্যে আমাদের 4টা টপিক নিয়ে আলোচনা করা হয়। তো 4টা টপিকের মধ্যে 3টা টপিক কিন্তু আমাদের গত 3টা ক্লাসে আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম খনিজ লবণ পরিশোষণ, তারপরে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়ে, এবং আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে শ্বসন নিয়ে। তো শ্বসন নিয়ে আলোচনা করার আগে আমি এটা বলে নিই যে শ্বসনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শ্বসন যে 2 প্রকার রয়েছে, তার মধ্যে সবাত এবং অবাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সবাত শোষণ সেটা। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা শুরু করার আগে আমরা দেখে নিই যে আমাদের সাথে ক্লাসটিতে কে কে জয়েন করেছে। আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে ক্লাসটিতে জয়েন করেছেন, এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন যে আজকে আমাদের 4র্থ ক্লাস উদ্ভিদ সারিতত্ত্বের উপর, 4র্থ ক্লাস শ্বসনের উপর ক্লাসটি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আপনারা ক্লাসটিকে তাড়াতাড়ি শেয়ার করে দিন, আর শেয়ার করা শেষ হলেই আপনার কমেন্টে শেয়ার ডান এটি আমাকে লিখে দিবেন। তো আমাকে জানান যে আপনারা হচ্ছে ক্লাসটি শেয়ার করেছেন কিনা, এবং আপনারা কে কোথা থেকে ক্লাসটি করছেন সেটাও আমাকে জানাবেন। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে আমার সাথে ক্লাসটিতে জয়েন করেছে। আমার সাথে মন্দিরা ব্যানার্জি রয়েছে, হ্যালো বলছে, হাই, সে মাগুরা থেকে ক্লাসটি করছে। আশা বাইক রয়েছে, তারপর হচ্ছে তাসনিয়া তাহসিন কেমন আছে জিজ্ঞাসা করছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তারপর হচ্ছে ইব্রাহিম আইবি, তারপর হচ্ছে আমার সাথে আর মন্দিরা ব্যানার্জি বলছে শেয়ার ডান। মন্দিরা ব্যানার্জি আপুর মতো সবাই আপনারা কমেন্টে জানিয়ে দিন যে শেয়ার ডান হয়েছে কিনা। তারপর হচ্ছে আর কে রবিউ সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। হালিমা আক্তার সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া তাহসিন মেনশন করছে, আপনারা বন্ধুদেরকে মেনশন করুন, ক্লাসটিকে শেয়ার করে দিন। এবং ক্লাসটিকে শেয়ার করলে যেটা হয়, আমি গত ক্লাসে যে কাজটা করেছি, যারা আপনারা ক্লাসটিকে শেয়ার করেছেন পাবলিকে, তারা কিন্তু খুব ভালো করে জানেন আমাদের ক্লাসে যা যা আলোচনা করা হয় তা আমি একটা পিডিএফ আকারে সবাইকে দিয়ে দিই কমেন্ট সেকশানে, যেখানে সে শেয়ার করে। আচ্ছা, তো আপনারা ক্লাসটিকে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যাই হোক, আমাদের সাথে রয়েছে হাকিম, তারপর আমাদের সাথে রয়েছে তালহা জুবাইর, সাভার থেকে ক্লাসটি করছে। দোলন হোসাইন রাজশাহী থেকে ক্লাসটি করছে। ওরিস পর্শিয়া হ্যালো বলছে, হাই, সে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্লাসটি করছে। রবিউল ইসলাম, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে জাহানারা আক্তার, সে হচ্ছে কিশোরগঞ্জ থেকে ক্লাসটি করছে। শরীফ মিয়া ময়মনসিংহ থেকে, তারপর হচ্ছে আরজে রাসেল দিনাজপুর থেকে, শহীদুল রিয়াদ নোয়াখালী থেকে, হালিমা আক্তার চাঁদপুর থেকে, ঝরাপাতা কেমন আছে জিজ্ঞাসা করছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তারপর হাসিবুল হাসান রয়েছে বগুড়া থেকে। আমাদের হচ্ছে রয়েছে ফারহিন সুহি, সে হচ্ছে সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমার সাথে ইতিমধ্যে অনেকেই কিন্তু ক্লাসটিতে জয়েন করে ফেলেছে। আচ্ছা, আমার সাথে রবিউল ইসলাম জীবন সিলেট থেকে ক্লাসটি করছে। আমার সাথে আরজে রাসেল দিনাজপুর থেকে ক্লাসটি করছে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কি উদ্ভিদ সারিতত্ত্ব। এই চ্যাপ্টারটা এটা হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং আমাদের ভীতি হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে সবচেয়ে ভীতির যে বিষয়টা সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে যেই চক্রগুলো রয়েছে বা যে পর্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা অনেক বেশি ভয় পাই। তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে এই ভয়টা কিছুটা হলেও কাটানোর চেষ্টা করব। আমি আশা করব ইনশাআল্লাহ ক্লাস শেষে আপনাদের কাছে মনে হবে যে এতদিন ধরে যে আমরা 4টা ক্লাসে যে এই পুরো চ্যাপ্টারটা শেষ করলাম, খুব ভালোভাবে কিন্তু আমরা বেসিক সহ শেষ করতে পেরেছি। এবং গত ক্লাসে আরও কিছু কোয়েশ্চেন আমার কাছে এসেছে কমেন্ট সেকশনে, যেগুলো আমি হচ্ছে স্কিপ করে গিয়েছি বা বলতে পারিনি। তো আজকের ক্লাসে আমি সেগুলো বলে দিব, এবং গত ক্লাসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি আজকে আলোচনাটা শুরু করে দিই দেরি না করে। আমাদের সংজ্ঞাটা আমি এখানে লিখে রেখেছি। সংজ্ঞাটা হচ্ছে কি শ্বসন বলতে আমরা কি বুঝি। আমরা আগের ক্লাসে সালোক সংশ্লেষণ সম্পর্কে কি জেনেছিলাম? আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে জেনেছিলাম যে সেখানে অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণের মাধ্যমে তার প্রধান যে খাদ্যটা কার্বোহাইড্রেট বা শর্করা উৎপন্ন করতে হয়, সেটা তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড বিজারণ হয়ে কি হয়, তার কার্বোহাইড্রেটটা তৈরি হয়। আর শ্বসনে তার উল্টা কাজটা হয়। শ্বসনে কি হয়, শ্বসনে হচ্ছে কার্বোহাইড্রেটটা জারিত হওয়ার মাধ্যমে তার কি হবে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নির্গত হবে। এটা হচ্ছে উল্টা প্রসেসটা হয়। তো
সংজ্ঞাটা আমরা পড়লে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অর্থাৎ জীবের মধ্যে একটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জীবের কোষের মধ্যে জটিল জৈব যৌগ, যেসব যৌগগুলো জটিল জৈব যৌগ কী হবে, জারিত হবে। আমি বলেছিলাম না, আমি কি বলেছিলাম, তারা হচ্ছে জারিত হবে জটিল জৈব যৌগগুলো। আমরা জটিল জৈব যৌগ বলতে কি বুঝি, আমরা জৈব যৌগ যে চ্যাপ্টারটা পড়েছি রসায়নের মধ্যে, কেমিস্ট্রির মধ্যে আমরা জৈব যৌগ পড়েছি। আমরা পড়েছি না যে জৈব যৌগ মানে কি, জৈব যৌগ মানে হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের মধ্যে অনেক কার্বোহাইড্রেট রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়তে জানতে পারবো। আর তাছাড়াও এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানবো বায়োলজি চ্যাপ্টার 3-তে কোষ রসায়নে। তো যাই হোক, তো জৈব যৌগ বলতে আমরা এখানে মূলত কার্বোহাইড্রেট বা শর্করাকেই বোঝাচ্ছি। তো কার্বোহাইড্রেট কী হবে, জারিত হয়। জারিত হওয়ার ফলে জৈব যৌগের মধ্যে যে শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে, তো একটা যৌগের মধ্যে কি থাকে, শক্তি সঞ্চিত অবস্থায় থাকে। তো এই শক্তিটা কী অবস্থায় থাকে, এই শক্তিটা স্থিতিশক্তি আকারে থাকে, অর্থাৎ এটা স্থির অবস্থায় থাকবে। শক্তিটা কোথায়, জৈব যৌগের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকবে। এটা রূপান্তরিত হবে রাসায়নিক গতিশক্তিতে। কিসে রূপান্তরিত হবে, রাসায়নিক গতিশক্তিতে। তাহলে কি হচ্ছে, একটা জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জীবের কোষের মধ্যে যে জৈব যৌগ থাকে, সেই জৈব যৌগটা মধ্যে যেই শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে, সেই শক্তিটা হচ্ছে স্থিতিশক্তি। এই স্থিতিশক্তিটা রূপান্তরিত হয় কিসে, এই স্থিতিশক্তি রূপান্তরিত হয় রাসায়নিক গতিশক্তিতে। তো এই যে পরিণত হচ্ছে স্থিতিশক্তি থেকে রাসায়নিক শক্তিতে, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে শ্বসন। তো আমি আরেকবার বলি, এটা আরেকবার বলছি, আস্তে আস্তে বলছি যাতে সবাই বুঝতে পারে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া অর্থাৎ জীবের এক দেহের মধ্যে একটা প্রক্রিয়া সংঘটিত হয়। যেই প্রক্রিয়াটা হয় হচ্ছে জীবকোষের, যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, জীবকোষের মধ্যে যে জৈব যৌগ থাকে, সেই জৈব যৌগটা জারিত হবে। জারিত হওয়ার ফলে জৈব যৌগর মধ্যে যে শক্তিটা সঞ্চয় থাকে, সেই শক্তিটা হয় স্থিতিশক্তি। সেই স্থিতিশক্তিটা রূপান্তরিত হয়ে যায় একটা রাসায়নিক গতিশক্তিতে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে শ্বসন। তো যাই হোক, আমরা কিন্তু শ্বসনের সংজ্ঞাটা মোটামুটি বুঝতে পারলাম। তো এই পর্যন্ত সংজ্ঞাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান। ততক্ষণে আমি আরেকটা কথা বলি, আমি একটু পরে হচ্ছে কমেন্ট সেকশনে আসবো, যে এই যে শ্বসন প্রক্রিয়াটা, এই শ্বসন প্রক্রিয়াটা কিন্তু শুধুমাত্র সজীব উদ্ভিদের ক্ষেত্রে হবে না। এই যে এখানে একটা কথা লিখলাম যে জীবকোষস্থ, তো জীবকোষস্থ বলতে এখানে কিন্তু সজীব উদ্ভিদ বলা হবে, এবং উন্নত প্রাণীও কিন্তু ইন্ডিকেট করে এই সংজ্ঞাটার মধ্যে। যে জীবকোষস্থ বলছে, এই জীব বলতে সজীব উদ্ভিদ যেমন ইন্ডিকেট করে বা নির্দেশ করে, ঠিক তেমনভাবে উন্নত প্রাণীদের ক্ষেত্রেও এই প্রক্রিয়াটা কিন্তু হয়। তো তাহলে এই যে শ্বসনটা, এই শ্বসনে কিছু প্রকারভেদ আছে। আমরা প্রথমে এই প্রকারভেদটা একটু দেখি, আর আমাকে কমেন্ট সেকশনে জানান আপনারা এই সংজ্ঞাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। তো শ্বসন প্রকারভেদ যদি বলি, শ্বসন এটা হয় মূলত অক্সিজেনের উপর নির্ভর করে, মানে অক্সিজেনের উপস্থিতি অথবা অক্সিজেনের অনুপস্থিতি, এই দুইটার উপর নির্ভর করে মূলত এই শ্বসন প্রক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। কি বললাম, অক্সিজেনের উপস্থিতি এবং অক্সিজেনের অনুপস্থিতি। সো আমরা এখানে কি লিখব, আমরা এখানে লিখব যে আমরা এখানে লিখব হচ্ছে অক্সিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে। অক্সিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে কয় ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। এটাকে দুই ভাগে ভাগ করা হয়। তো এই দুই ভাগ কি কি, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম সবাত এবং অবাতের কথা, তাই না? তো তাহলে এই দুইটা ভাগ কি কি, একটাতে হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হয়, আরেকটাতে অক্সিজেনের প্রয়োজন হয় না। তো যেটাতে অক্সিজেনের প্রয়োজন হয় সেটাতে কি বলা হবে, সেটাকে বলা হবে হচ্ছে সবাত শোষণ। সেটাকে বলা হয় হচ্ছে কি, সবাত শোষণ। তো এক নম্বরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সবাত শোষণ। তাহলে এখানে আমরা লিখি, প্রথমটা হচ্ছে সবাত শোষণ এবং দ্বিতীয়টা হচ্ছে অবাত শোষণ। আচ্ছা, তো এখন সবাত শোষণটা কি, সবাত শোষণ হচ্ছে বায়ুমণ্ডলের উপস্থিতিতে। কি বললাম, বায়ুমণ্ডলের উপস্থিতিতে। আর আমরা জানি বায়ুমণ্ডলে কি থাকবে, বায়ুমণ্ডলে অক্সিজেন থাকবে। সো বায়ুমণ্ডলের উপস্থিতিতে বা অক্সিজেনের উপস্থিতিতে, বায়ুমণ্ডলের উপস্থিতিতে
বা অক্সিজেনের উপস্থিতিতে, বায়ুমণ্ডল বা অক্সিজেনের উপস্থিতিতে সবাত শোষণ হবে। আর এই যে অবাধ শোষণটা, এটা হয় হচ্ছে বায়ুমণ্ডল বা অক্সিজেনের অনুপস্থিতিতে। আচ্ছা, তো এখন এই যে সবাত শোষণটা কিসের মাধ্যমে হচ্ছে? অক্সিজেনের মাধ্যমে হয়, আর অবাধ শোষণটা হয় হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে। এখন আমাকে জানান যে এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমাদেরকে তাসনিয়া তাহসিন বলছে বুঝতে পেরেছে, ইউসুফ বলছে, তারপর হচ্ছে সাদিক। আমাকে একটু জানান আপনারা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, সংজ্ঞাটা হচ্ছে সবাই বুঝতে পেরেছে, সবাই বলছে সংজ্ঞাটা বুঝতে পেরেছে। তো তাহলে সংজ্ঞা যদি আমরা বুঝে থাকি, তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, এটার পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মূলত কি, সেটা হচ্ছে শ্বসনের মধ্যে যে বিক্রিয়াটা আছে সেটা আমরা একটু দেখি। আমরা হচ্ছে শ্বসনের মধ্যে যে বিক্রিয়াটা আছে, আমি এটা মুছে ফেলছি, আমি আশা করছি এতক্ষণ আপনাদের সংজ্ঞাটা লেখা শেষ। তো শ্বসনের মধ্যে যে বিক্রিয়াটা আছে আমরা সেটা একটু লিখি। শ্বসন, আচ্ছা, বিক্রিয়াটা হচ্ছে কি? বিক্রিয়াটা হচ্ছে ওই যে আমরা কি বললাম, প্রথমে আমরা ভাববো হচ্ছে কি, সংজ্ঞাটা আমরা মনে করব। সংজ্ঞাটার মধ্যে কি লেখা ছিল, আপনার খাতার দিকে তাকান। সংজ্ঞার মধ্যে লেখা ছিল জৈব যৌগ, ঠিক আছে? কোথাকার? কোষের মধ্যে। তো মনে করলাম কোষের মধ্যে যে যৌগ আছে সেটার নাম হচ্ছে কি, কার্বোহাইড্রেট। তো একটা কার্বোহাইড্রেট আমরা নিলাম, সেটা হচ্ছে কি, গ্লুকোজ। একটা কার্বোহাইড্রেট আমরা নিলাম, যেটা হচ্ছে কি, গ্লুকোজ। তো গ্লুকোজ একটা কি, কার্বোহাইড্রেট। আমরা সবাই জানি গ্লুকোজ একটা কি, কার্বোহাইড্রেট না, বা একটা শর্করা না। তো এই গ্লুকোজটা কিসে পরিণত হবে? এই গ্লুকোজটা কী অবস্থায় আছে? এই গ্লুকোজের মধ্যে শক্তি আছে স্থিতি অবস্থায়, স্থিতিশক্তি আকারে। তো এই শক্তিটা কিসে পরিণত হবে? রাসায়নিক গতিশক্তিতে পরিণত হবে। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এখানে যে রাসায়নিক গতিশক্তিটা তৈরি হবে বা রাসায়নিক যে শক্তিটা উৎপন্ন হবে, সেই শক্তিটা কি হবে? সেই শক্তিটা হবে হচ্ছে আমাদের মনে করে নিলাম যে আমাদের এখান থেকে যে শক্তিটা উৎপন্ন হবে এটা হবে হচ্ছে এটিপি, ঠিক আছে? যে শক্তিটা উৎপন্ন হবে সেটা আমরা ধরে নিলাম হচ্ছে কি, এটিপি। এবং এখান থেকে আমরা আরও পাবো হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এখান থেকে আমরা পাবো হচ্ছে কি, পানি পাবো। আমরা এখান থেকে পাবো হচ্ছে কি, পাবো কার্বন ডাইঅক্সাইড পাবো। তো আমি এটা আরেকটা এপাশ থেকে লিখি, যে এখানে হচ্ছে কি, আমাদের গ্লুকোজটা রাখলাম। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আপনারা সবাই বুঝতে পারছেন কি সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকবেন। আমি কমেন্টটাও দেখছি, পাশাপাশি আপনাদের বুঝাচ্ছি। ওকে, সো এখানে কার্বন ডাইঅক্সাইডটাও উৎপন্ন হবে, আমরা আগে থেকেই ধরে নিলাম। তো যদি এটা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে আর কি কি যুক্ত হলে এখান থেকে এই এলিমেন্টগুলো পাবো। তো প্রধানত বিজ্ঞানীরা এটা পর্যবেক্ষণ করে দেখে যে এখান থেকে শক্তি উৎপন্ন হয়ে হচ্ছে 36 অণু এটিপি উৎপন্ন হবে। 36 অণু কি উৎপন্ন হবে? এটিপি উৎপন্ন হবে হচ্ছে 36 অণু। আচ্ছা, তো এখানে আমরা একটু ক্লাসে মনোযোগ দিয়ে অন্য কোনো কমেন্ট না করি। তো এখান থেকে আমরা বিজ্ঞানীরা আগে থেকে এটা ধারণা করে নেয় যে এখান থেকে পানিও পাই হচ্ছে কত অণু? পানি পাই হচ্ছে 12 অণু, আর এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা, সেই কার্বন ডাইঅক্সাইড হয় কত অণু? কার্বন ডাইঅক্সাইড পাই হচ্ছে 6 অণু। তো এখন আমরা চিন্তা করি যে এই যে এলিমেন্টগুলো বা এই যে এগুলো পাই, এই সবগুলো উপাদান হচ্ছে কি, আমাদের রাসায়নিক গতিশক্তির উপাদান। তো এই রাসায়নিক গতিশক্তি উৎপাদনের জন্য আমাদের অ্যাকচুয়ালি ঠিক কি লাগতে পারে? আচ্ছা, আমি গত ক্লাসে দেখেছি কি, মানে কমেন্ট সেকশন না দেখাতে হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে অনেক কষ্ট হয়, তাই আজকে আমি কমেন্ট সেকশনটাও পড়বো। আপনারা কমেন্ট করতে থাকবেন, কিন্তু যদি না বুঝতে পারেন, না বুঝলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? আমরা এখানে দেখবো হচ্ছে কি, এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে 6 অণু অক্সিজেন এটার সাথে বিক্রিয়া করবে। কি বিক্রিয়া করবে? 6 অণু অক্সিজেন এখানে বিক্রিয়া করবে হচ্ছে
6 অণু পানি এখান থেকে বিক্রিয়া করতে থাকবে। ওকে, তো আবার এখানে আমরা কি দেখি, আমরা জানি যে আমরা গত ক্লাসগুলোতে দেখেছি এটিপি অ্যাকচুয়ালি কীভাবে উৎপন্ন হয় বা এটিপি শক্তিটা উৎপন্ন হয় কীভাবে, এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের মাধ্যমে। কিসের মাধ্যমে? এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের মাধ্যমে। তাহলে এখানে অবশ্যই এটিপি উৎপন্ন হওয়ার জন্য আমাদের কি লাগবে? এটিপি উৎপন্ন হওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে এডিপি দরকার। সো যেহেতু এখানে 36 অণু এটিপি উৎপন্ন হচ্ছে, তার মানে আমাদের এখানে 36 অণু কি থাকবে? এডিপি থাকবে, 36 অণু এডিপি থাকবে। তাহলে এবার আমরা যে বিজ্ঞানীদের কথা মতো বিক্রিয়াটাকে সাজালাম, এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে এরকম, এখানে 6 অণু অক্সিজেন কেন নিতে হচ্ছে সেটা আমরা একটু দেখি। লক্ষ্য করি এখানে আমরা যদি সমতাটা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে কয়টা কার্বন আছে? এখানে 6টা কার্বন আছে। আমি একটু লক্ষ্য করি এখানে কি 6টা কার্বন আছে? অবশ্যই এখানে 6টা কার্বন আছে। এখন লক্ষ্য করি যে এখানে মূলত অক্সিজেন কয়টা আছে? এখানে অক্সিজেন আছে হচ্ছে এই হচ্ছে 12টা, 6 দুগুণে 12টা। এখানে অক্সিজেন আছে, এখানে 12টা অক্সিজেন আছে, মোট কতটা হলো? 24টা অক্সিজেন আছে। সো লক্ষ্য করি এখানে কয়টা অক্সিজেন আছে? 6টা, এখানে আছে 12টা, আবার এখানে কয়টা আছে? 6টা, 6 6 12, আর এখানে 12, মোট 24টা হলো। এবার লক্ষ্য করি এই যে এডিপিটা 36 কেন নিতে হলো? কারণ বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছে এটা তো আসলে উদ্ভিদের শারীরবৃত্ত ব্যাপার। তো উদ্ভিদের মধ্যে যখন হচ্ছে বা শ্বসনটা যখন হচ্ছে তখন তো মানে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ না করলে কিন্তু আগে থেকে জানতে পারবে না যে বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি কীভাবে হয়। তো সেজন্য তারা আগে পর্যবেক্ষণ করে দেখেছে কি উৎপন্ন হচ্ছে, তখন সেখান থেকে তারা পর্যবেক্ষণ করার শেষে বুঝতে পারলো যে 36 অণু এটিপি উৎপন্ন হওয়ার জন্য লাগবে 36 অণু কি লাগবে? এডিপি তাদের দরকার হবে। আচ্ছা, তো তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কি হচ্ছে, একটা কার্বোহাইড্রেট বা একটা যৌগ কি করলো? বিক্রিয়া করার মাধ্যমে কিসে পরিণত হয়ে গেল? রাসায়নিক গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল, যেটা কিনা আগে কি ছিল? স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় উদ্ভিদ কোষের মধ্যে অবস্থান করছিল। তো এখন তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের অবস্থান, আমরা বলেছিলাম যে সবাত শোষণের ক্ষেত্রে অক্সিজেন থাকবে, অবাত শোষণের ক্ষেত্রে অক্সিজেন থাকবে না, রাইট? তো এখন লক্ষ্য করি এখানে যে অক্সিজেন আছে এইটার কারণে আমরা এটা এতটুকু বুঝতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সবাত শোষণের বিক্রিয়া। তো বিজ্ঞানীরা অ্যাকচুয়ালি যখন প্রক্রিয়াটাকে যখন পর্যবেক্ষণ করে তখন তারা প্রথমেই এই বিক্রিয়াটাকেই পর্যবেক্ষণ করে, এবং আমরা যখন শ্বসনের বিক্রিয়াটা লিখি তখন আমরা এই সবাত শোষণের বিক্রিয়াটা লিখি। তাহলে এটা কি? এটা অবশ্যই কি? এটা হচ্ছে আমাদের কি? সবাত শোষণ। এটা অবশ্যই আমাদের সবাত শোষণ, এটা হচ্ছে আমাদের সবাত শোষণ। এটা কিন্তু অবাত না, এটা হচ্ছে কি? আমাদের সবাত শোষণ। এটা আমাদের মনে রাখতে হবে। তো যদি আমাদের শ্বসনের বিক্রিয়া চাই তাহলে এটাই হচ্ছে শ্বসন, আর শ্বসনের জন্য এটা লেখা যাবে, এবং সবাত শোষণ বললেও আমরা এটাই লিখব। তো এখন আমাকে কমেন্ট সেকশনে জানান এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তা আমি আশা করছি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা এই যে সবাত শোষণ এবং অবাত শোষণ এই দুটো প্রক্রিয়া কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। সবাত শোষণ এবং অবাত শোষণ এই দুটো কিভাবে হয় আমরা সেটা একটু দেখি। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে সবাত শোষণ। ফার্স্টে আমরা দেখব কি? সবাত শোষণটা দেখব। ফার্স্টে আমরা দেখব হচ্ছে সবাত শোষণ। তো এই সবাত শোষণের মধ্যে মূলত থাকে হচ্ছে স্টেপ কয়টা? এখানে আমরা দেখি হচ্ছে গ্লাইকোলাইসিস। তো প্রথমে আমরা দেখি কি? প্রথমে আমরা দেখি হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, তো আমরা যে গ্লাইকোলাইসিস বিক্রিয়াটা দেখি সেখানে অ্যাকচুয়ালি কি হয়? সেই গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা যেই উপাদানগুলো পাই, আচ্ছা, গ্লাইকোলাইসিসের প্রথমে আমরা যে দেখতে পাই সেটা হচ্ছে মূলত কি? আমরা সালোক সংশ্লেষণে কি দেখি? সালোক সংশ্লেষণে আমরা দেখি যে সেখানে কি উৎপন্ন হচ্ছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড হচ্ছে প্রথমে আমরা উৎপন্ন হতে দেখি, তাই না? পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হতে দেখি। তো এই সবাত শোষণটা মূলত শুরু হয় গ্লাইকোলাইসিস দিয়ে, যেখানে পাইরুভিক অ্যাসিডটা দিয়ে প্রথমে শুরু হবে, গ্লুকোজ দিয়ে শুরু হবে। আমরা কি বললাম? আমরা বলেছি জৈব যৌগর কথা, তাই না? তো জৈব যৌগ বলতে আমরা কি বুঝি? গ্লুকোজ বুঝি। তো প্রথমে এখানে সবাত শোষণের মধ্যে আমরা গ্লাইকোলাইসিসের শুরুতে কি দেখি? গ্লাইকোলাইসিসের শুরুতে আমরা দেখি হচ্ছে গ্লুকোজকে আমরা দেখি।
তাহলে প্রথমে আমরা এখানে লিখবো হচ্ছে এটা কি, এটা হচ্ছে সবাত শোষণের এবং এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে কি দেখব, প্রথমে আমরা এখানে দেখি হচ্ছে গ্লুকোজ C6H12O6, C6H12O6। তো এই বিক্রিয়ার প্রথমে এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা ফার্স্টে কি হবে, এই গ্লুকোজটা ফার্স্টে কি হবে, এই গ্লুকোজ থেকে প্রথমে অ্যাকচুয়ালি যেটা হয়, এই গ্লুকোজের সাথে এই গ্লুকোজটা হয় হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। প্রথমে আমরা বলি এটা হচ্ছে গ্লুকোজ, এটা হয় 6 কার্বন বিশিষ্ট। তো এই 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হবে, রাইট? কি যুক্ত হবে? একটা ফসফেট যুক্ত হবে। একটা ফসফেট কোথা থেকে আসে? আমরা জানি যদি এটিপিকে আমরা ভাঙি তাহলে আমরা পাই হচ্ছে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট পাই। তো তাহলে আমরা যদি একটা 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত করতে চাই তাহলে আমাদের কি করা দরকার? তাহলে আমাদের এখান থেকে হচ্ছে ফসফেটটা ভাঙতে হলে এটিপি দরকার। তাহলে এটিপি শক্তি যদি খরচ করি, তাহলে এটিপি যদি আমরা শক্তি খরচ করি তাহলে এটিপি থেকে আমরা কি পাবো? এটিপি থেকে আমরা এখানে যদি ফসফেট যুক্ত করে ফেলি, ফসফেটটা এখানে ঢুকে যাবে গ্লুকোজের সাথে, তাহলে থেকে যাবে কি? এডিপি থেকে যাবে। তাহলে এখান থেকে মুক্ত হবে হচ্ছে এডিপিটা। তাহলে এখান থেকে এডিপিটা মুক্ত হচ্ছে। তো এডিপি মুক্ত হওয়ার পর এখান থেকে যখন গ্লুকোজটা ফসফেটটা গ্রহণ করবে, গ্রহণ করার পর এখানে কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো অনেকগুলো কার্বন আছে, তাহলে 6 কেন লেখা হচ্ছে? কারণ গ্লুকোজে যে 6টা কার্বন আছে সেই 6টা কার্বনের 6 নাম্বার কার্বনে এসে ফসফেটটা যুক্ত হবে। এখান থেকে এটিপি বা শক্তি খরচ করবে, খরচ করার পর এটিপিকে ভাঙলে আমরা পাবো হচ্ছে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট। ইনঅর্গানিক ফসফেটটা গ্লুকোজের 6 নাম্বার কার্বনে যুক্ত হবে, এডিপিটা এখান থেকে মুক্ত হবে। ঠিক আছে, এডিপিটা হচ্ছে এখান থেকে মুক্ত হবে। তারপর এখানে কি হবে? তো যখন গ্লুকোজটা 6 ফসফেটে এখানে যখন আসছে, যখন গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হচ্ছে, এরপর এখান থেকে কি উৎপন্ন হবে? এরপর এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে ফ্রুক্টোজ। তো এনজাইমগুলো আমি বলছি, এনজাইমগুলোর নামও আমি বলছি যে এখানে কি এনজাইম, এগুলো আমরা মূলত মনে রাখতে পারি না, তাই না? তো এখানে হয় হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। তারপর উৎপন্ন হয় কি? তারপর উৎপন্ন হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এখানে এটা হচ্ছে কি আমাদের উভমুখী চিহ্ন দিতে হবে। কেন? কারণ হচ্ছে যে এই যে একটা ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হলো, এটা আবার কনভার্ট হয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে ফেলতে পারে। যে কোনো সময় এটা ফ্রুক্টোজ 6 ফসফেটটা যে কোনো সময় আবার গ্লুকোজ ফসফেট তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে, তো তাহলে এখন এখান থেকে উৎপন্ন হচ্ছে কি? গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট উৎপন্ন হচ্ছে। কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা আমরা আগে এখানে যে এনজাইমটা সেটা আগে একটু দেখি। লক্ষ্য করি এখানে এটা কি? এটা হচ্ছে গ্লুকোজ। আমরা জানি গ্লুকোজ হচ্ছে একটা কি? হেক্সোজ। আমরা জানি কি গ্লুকোজ হচ্ছে একটা কি? হেক্সোজ। তো যেহেতু গ্লুকোজ একটা হেক্সোজ, তাহলে আমরা এখানে কি লিখব? হেক্সো লিখব। এভাবে কেন বলছি? যাতে করে আমাদের এনজাইমগুলোর নাম মনে থাকে, তো যেহেতু গ্লুকোজ একটা হেক্সোজ, তাই আমরা এখানে এনজাইমের নামে শুরুতে কি থাকবে? হেক্সো থাকবে। তো হেক্সোর পরে লক্ষ্য করি এখানে এটিপি ভাঙার পর এডিপি আর ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয়েছে না? সেই ইনঅর্গানিক ফসফেটটা এই গ্লুকোজ 6 ফসফেট গ্রহণ করেছে, গ্লুকোজ গ্রহণ করে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন করেছে। তো এখন যখনই আমরা দেখব বিক্রিয়া করার সময়, যখনই আমরা দেখব ফসফেট যুক্ত হচ্ছে বা ফসফেট মুক্ত হচ্ছে, কি বললাম? যখনই আমরা দেখব ফসফেট যুক্ত হচ্ছে বা ফসফেট মুক্ত হচ্ছে, তখনই আমরা এনজাইমের শেষে কি যুক্ত করব? এনজাইমের শেষে লিখব হচ্ছে কাইনেজ। কি লিখব? এনজাইমের শেষে লিখব হচ্ছে কাইনেজ। তো তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি যে কি হলো? গ্লুকোজকে আমরা বলি হচ্ছে হেক্সোজ। হেক্সোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট বা গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। এই 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হবে। 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হবে। তো 6 কার্বনের 6 নাম্বার কার্বনে গিয়ে ফসফেটটা যুক্ত হবে আর এডিপিটা এখান থেকে মুক্ত হয়ে বেরিয়ে যাবে। তারপর লক্ষ্য করি এখানে এনজাইমটার নাম কিভাবে হলো? এনজাইমটার নাম হয়েছে হচ্ছে এই গ্লুকোজকে আমরা বলি হচ্ছে হেক্সোজ। তো হেক্সোজের প্রথম দিকে যে নামটা রয়েছে হেক্সো লিখলাম। তারপর কি হচ্ছে?
ফসফেট যুক্ত হচ্ছে তার জন্য আমরা লিখলাম কাইনেজ। তাহলে আমরা কি জানলাম, যখনই আমরা দেখব ফসফেট যুক্ত হয় বা মুক্ত হয়, ফসফেট যুক্ত বা মুক্ত যখনই হবে তখনই আমরা বুঝবো যে এখানে কি যুক্ত হবে, কাইনেজ কথাটা আসবে। এখানে কি আসবে, কাইনেজ কথাটা আসবে। তো এবার একটু লক্ষ্য করি, এতটুকু তো আমরা বুঝতে পারলাম যে গ্লুকোজ 6 ফসফেট কীভাবে উৎপন্ন হয়েছে। এবার আমরা যদি একটু লক্ষ্য করি যে গ্লুকোজ 6 ফসফেটটা উৎপন্ন হলো, এই গ্লুকোজ 6 ফসফেটটা কীভাবে ফ্রুক্টোজ 6 ফসফেটে উৎপন্ন হয়। আমরা জানি গ্লুকোজ ফ্রুক্টোজ দুইটাই কি কার্বোহাইড্রেটের অংশ। তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই দুইটা হচ্ছে একটা আরেকটার আইসোমারেজ, একটা আরেকটার কি বললাম, আইসোমার। তো এই আইসোমার মানে কি, আইসোমার মানে হচ্ছে, আমি যদি আমার হাত দিয়ে একটা উদাহরণ দিই, যে আমি যদি মনে করি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করলাম গ্লুকোজ, এটা হচ্ছে মনে করলাম কি ফ্রুক্টোজ। তো আমরা যদি এই গ্লুকোজটাকে একটু উল্টিয়ে দেই দিকে, তাহলে দেখি আমরা যে কি হচ্ছে, এই হাতের আঙুল কিন্তু সমানভাবে বসছে। তো তাহলে একটা গ্লুকোজ অণুকে যদি আমি এভাবে উল্টিয়ে দিই, বা মনে করলাম যে এটা ফ্রুক্টোজ অণু, এটা গ্লুকোজ অণু, গ্লুকোজটাকে উল্টিয়ে দিলে ফ্রুক্টোজের সাথে কিন্তু সমানভাবে মিলে যায়। তো গ্লুকোজের অণুটাকে যদি এখানে হয়তো বা এই চ্যাপ্টারে এই আলোচনা নেই, আমরা যখন কোষ রসায়ন পড়বো বা আমরা যারা পড়েছি তারা কিন্তু খুব ভালো করে এটা বুঝতে পারবো। তো গ্লুকোজ অণুটাকে যদি আমি উল্টাই, ফ্রুক্টোজের সাথে দেখব যে হাইড্রোক্সিল অণুটা থাকে, ফ্রুক্টোজ এবং গ্লুকোজের মধ্যে হাইড্রোক্সিল অণু থাকে, একটা থাকে হচ্ছে ডান দিকে, একটা থাকে হচ্ছে বাম দিকে। যখন আমরা এটাকে একটা আরেকটার উপরে বসাই তখন দেখা যায় কি তারা একদম হুবহু মিলে যায়, মানে এটার হাইড্রোক্সিল অণুটা ওইটার হাইড্রোক্সিল অণুর উপরে হুবহু বসে যায় বা হুবহু মিলে যায়। তো এই কারণে এদেরকে বলা হয় একটা আরেকটার কি আইসোমার। তো এই জন্য এখানে যে এনজাইমটা আমরা ব্যবহার করি, সেই এনজাইমের শেষে কি যুক্ত হবে, সেই এনজাইমের শেষে যুক্ত হবে হচ্ছে আইসোমারেজ। সেই এনজাইমের শেষে কি যুক্ত হবে, সেই এনজাইমের শেষে যুক্ত হবে হচ্ছে আইসোমারেজ। সেটা আমি মুছে ফেলছি, লিখে নেবেন যে ফসফেট যুক্ত বা মুক্ত হলে কাইনেজ লিখতে হয়, এনজাইমের শেষে কাইনেজ লিখতে হয়। তো এখানে আমরা কি লিখব, আইসোমারেজ। এখন লক্ষ্য করি যেহেতু এখানে কি আছে, এখানে উৎপন্ন হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তো আমাদের সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমের নামটা সবসময় হয়। লক্ষ্য করব যতবারই এখানে এনজাইম বসাবো ততবারই সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমগুলো লেখা। যেমন এখানে এই সাবস্ট্রেটটা হচ্ছে হেক্সোল, এই জন্য এখানে হেক্সো লেখা হয়েছে, আর এখানে ফসফেট যুক্ত হয় বলে এখানে কাইনেজ লেখা হয়। সেমভাবে লক্ষ্য করি এটা যেহেতু গ্লুকোজ ফসফেট থেকে ফ্রুক্টোজ ফসফেটে পরিণত হয়েছে, তাই এখানে আমরা লিখব হচ্ছে ফসফোগ্লুকোআইসোমারেজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফসফোগ্লুকোআইসোমারেজ এই এনজাইমের সহায়তায় গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। তো আমরা একটু আজান দিচ্ছে, আজানের জন্য একটু ওয়েট করি, তারপর আমরা আমাদের আলোচনা আবার শুরু করব।
আচ্ছা, তো আমাদের আজান শেষ হয়েছে, তো আমাদেরকে জান্নাতুল নাইম বলছে বুঝতে পেরেছে, তারপর হচ্ছে অভিষেক জানাচ্ছে হচ্ছে আচ্ছা 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 বলতেছি, আমরা একটু পরে ওইটা আলোচনা করব। তারপর হচ্ছে মন্দিরা ব্যানার্জি বলছে বুঝতে পেরেছে, তারপর তাসনিয়া তাহসিন বলছে আচ্ছা। আমরা এবার আবার ক্লাসে ফিরে আসি। তো আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে গ্লুকোজ 6 ফসফেটটা এই ফসফোগ্লুকো আইসোমারেজের সাহায্যে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়ে যায়? ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়ে যায়। তো এখন কি হবে? এখন এখানে যেটা হবে, এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা এইটা আবার কি হবে, এইটার জন্য আবার কি হয় এখানে, আচ্ছা আমি তো আবার কমেন্ট সেকশন হচ্ছে মিস করি। কমেন্ট সেকশনের জন্য হচ্ছে দরকার। আমি হচ্ছে কালকে কমেন্ট সেকশন না চেক করাতে অনেকেরই প্রবলেম হয়েছে বুঝতে, সমস্যা হয়েছে। তো আমরা আজকে কমেন্ট সেকশনটাও পাশে রাখছি। আচ্ছা, তো যাই হোক, তো ফ্রুক্টোজ 6 ফসফেটটা এটা পরবর্তীতে কিসে পরিণত হয়? এটা পরবর্তীতে পরিণত হয় হচ্ছে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট। কিসে পরিণত হবে? ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটে পরিণত হয়। তো এখন লক্ষ্য করি এখানে তো প্রথমে ছিল 6 ফসফেট। কেন ছিল, বা এখানে 6 ফসফেট কেন ছিল? কারণ এই গ্লুকোজের 6 নাম্বার কার্বনে এই ফসফেটটা যুক্ত হয়েছিল। আবার এখানেও ফ্রুক্টোজের 6 নাম্বার কার্বনে এই ফসফেটটা যুক্ত হয়েছে। এখন লক্ষ্য করি, যেহেতু এখানে 1 লিখেছি বা 1 লিখেছি, তার মানে এই ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বনে কি যুক্ত হবে? ফসফেট যুক্ত হবে। তো যেহেতু এই একটা ফসফেট যুক্ত হতে হবে, তো যুক্ত হওয়ার জন্য কি দরকার? শক্তি ভাঙা দরকার, এটিপি ভাঙা দরকার। এটিপি ভাঙলে আমরা ফসফেট পাবো, আর ফসফেট এখানে তখন যুক্ত হবে, এবং যুক্ত হওয়ার ফলে কিন্তু আমরা এই 1 নাম্বার কার্বনে যুক্ত করে 20 ফসফেট টানতে পারবো। তাহলে লক্ষ্য করি এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এখানে কি হবে, এখানে এটিপি শক্তিটা ভাঙার পর এখান থেকে এডিপি মুক্ত হয়ে যাবে, আর যে ইনঅর্গানিক ফসফেটটা, সেই ইনঅর্গানিক ফসফেট এখানে যুক্ত হবে। তো লক্ষ্য করি, যেহেতু এই যৌগটার নাম হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আইসোমারেজ হবে। তা আমাদেরকে এটা জানিয়েছে হচ্ছে ইউসুফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা হবে হচ্ছে আইসোমারেজ। আমি মুখে বলেছি, কিন্তু লেখার সময় হচ্ছে আইসোমারেজ, এটা হচ্ছে কি আইসোমারেজ হবে। এখন লক্ষ্য করি এখানে কি হবে, এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট উৎপন্ন হচ্ছে। তো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট উৎপন্ন হওয়ার সময় কি হলো, এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে এবং এডিপিটা মুক্ত হয়েছে। তো এখানে আর কি হয়, এখানে হয় হচ্ছে এনজাইমটার নাম কি, এনজাইমটার নাম এটার মতো করে আমরা লিখব। লক্ষ্য করি এখানে আমরা কি লিখেছিলাম, ফসফেট আছে বলে ফসফো লিখেছি। এখানে আমরা ফসফো লিখবো প্রথমে, ফসফেট আছে বলে। এখন লক্ষ্য করি এখানে গ্লুকোজ ছিল বলে গ্লুকো লিখেছি। এখানে ফ্রুক্টোজ আছে বলে আমরা কি লিখবো, ফ্রুক্টো লিখবো। লক্ষ্য করছি সাবস্ট্রেটের নামের সাথে এনজাইমের নামের কিন্তু মিল আছে, তো এই জন্য আমরা কি করব, সবসময় সাবস্ট্রেটের নামের সাথে এনজাইমের নামটা মিলিয়ে পড়ার চেষ্টা করব। এখন লক্ষ্য করি যেহেতু এখানে ফসফেট যুক্ত হচ্ছে, আমরা কি জানি, ফসফেট যুক্ত অথবা মুক্ত হলে নামের শেষে, এনজাইমের নামের শেষে কি যুক্ত হয়, কাইনেজ যুক্ত হয়। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে কাইনেজ যুক্ত হবে, কাইনেজ। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করে সেটার নাম হচ্ছে ফসফো কাইনেজ। এবার লক্ষ্য করি ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়েছে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটে। এবার লক্ষ্য করি এই ফ্রুক্টোজ 1,6,20 ফসফেটটা আবার কিসে পরিণত হবে, এটা আবার
এইটা আবার কিসে পরিণত হবে? আচ্ছা আমি লাল কালি দিয়ে লিখি। এইটা আবার হচ্ছে এটা এখানে কি হবে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট যেটা, এটা আবার পরিণত হবে হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড। তো কেন ফসফোগ্লিসারালডিহাইড হচ্ছে? আমরা জানি যে যদি ফ্রুক্টোজকে আমরা ভাঙি, তো ফ্রুক্টোজকে ভাঙলে আমরা পাবো হচ্ছে কিটোন অথবা অ্যালডিহাইড। হয় কিটোন পাবো, না হয় অ্যালডিহাইড পাবো। তো যদি আমরা এই ফ্রুক্টোজ থেকে অ্যালডিহাইড পাই, তাহলে যে অ্যালডিহাইডটা পাবো সেটা হচ্ছে, সেই অ্যালডিহাইডটার নাম হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড। আর একটু পরে লিখি, এটা গ্লিসারালডিহাইড। তো লক্ষ্য করি এখানে এটা কি ছিল? এখানে এটা 6 কার্বন বিশিষ্ট ছিল, ঠিক আছে? তো 6 কার্বন বিশিষ্ট থাকার কারণে আমরা এখানে 6 ফসফেট লিখছিলাম, তাই না? তো এখন লক্ষ্য করি এটা কিন্তু আর এখানে 6 কার্বন বিশিষ্ট না। এই যে ফ্রুক্টোজ থেকে 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটটা কিসে পরিণত হয়ে যাবে? এটা 3 কার্বন বিশিষ্ট হয়ে যাবে। এটা কয় কার্বন বিশিষ্ট হবে? এটা হবে 3 কার্বন বিশিষ্ট। তো 3 কার্বন বিশিষ্ট হলে তাহলে 8 কার্বন কোথায় যাবে? তো এখানে থাকে হচ্ছে মূলত 2 অণু। কয় অণু? 2 অণু। তাহলে 2 অণু হলে 3 দ্বিগুণে 6টা, কিন্তু 6টা কার্বন আবার কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারালডিহাইড কয় অণু উৎপন্ন হবে? 2 অণু উৎপন্ন হবে। কয় অণু উৎপন্ন হবে? 2 অণু উৎপন্ন হবে। তাহলে এখন যদি 2 অণু উৎপন্ন হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো? লক্ষ্য করি এখান থেকে আরেকটা বিষয় ঘটে, হয়, সেটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। আচ্ছা এখন লক্ষ্য করি এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে 3 ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হলো। কি উৎপন্ন করলো? একটা অ্যালডিহাইড না? তো অ্যালডিহাইড উৎপন্ন হওয়ার জন্য এখানে যে এনজাইমটা কাজে লাগে সেটার নাম হচ্ছে অ্যালডোলেজ। আচ্ছা তাহলে অ্যালডোলেজের মাধ্যমে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট পরিণত হলো 3 ফসফোগ্লিসারালডিহাইড। কয় অণু? 2 অণু। এবার লক্ষ্য করি এখানে তারপরে কি হয়? এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড, এই 3 ফসফোগ্লিসারালডিহাইড এখানে আবার একটা ফসফেট যুক্ত হবে। এখানে আবার একটা কি যুক্ত হবে? ফসফেট যুক্ত হবে। এখানে আবার একটা ফসফেট যুক্ত হবে। তো যদি এখানে একটা ফসফেট যুক্ত হয়, আমরা কি জানি ফসফেট যুক্ত হলে 1 নম্বর কার্বনে এখানে যেমন যুক্ত হয়েছে, এখানেও 1 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হবে। তাহলে হবে হচ্ছে 1,3 ফসফো। তাহলে কি উৎপন্ন হবে? 1,3 বিসফসফোগ্লিসারালডিহাইড। তো তাহলে কি হচ্ছে? এখানে একটা ফসফেট যুক্ত হচ্ছে। তো যেহেতু এখানে একটা ফসফেট যুক্ত হয়, তাহলে আমরা কি বুঝতে পারছি? যে ফসফেট যুক্ত হওয়ার জন্য এখানে কি দরকার? এটিপি ভাঙা দরকার। এটিপি ভেঙে একটা ফসফেট যুক্ত হবে, আর এদিক থেকে একটা এডিপি মুক্ত হবে। তাহলে কি হচ্ছে? তাহলে এখানে 3 ফসফোগ্লিসারালডিহাইডটা কিসে পরিণত হচ্ছে? এটার 1 নম্বর কার্বনে আরও একটা বাইরে থেকে ফসফেট যুক্ত হবে শক্তি খরচ করার মাধ্যমে। তো আরেকটা কার্বন যুক্ত হয় কত নম্বর কার্বনে? আরেকটা ফসফেট যুক্ত হয় 1 নম্বর কার্বনে। তাহলে নাম হয় হচ্ছে 1,3 বিসফসফোগ্লিসারালডিহাইড। এখানে যে ব্যাপারটা হয় এটা একটু পরে আমরা ব্যাখ্যা করব। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে আইসোমারেজ। তার নাম হচ্ছে আইসোমারেজ। আচ্ছা এবার লক্ষ্য করি এই 1,3 বিসফসফেট যেটা, সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা এরপরে লক্ষ্য করি, এরপরে এই 1,3 বিসফসফেটটা কিসে পরিণত হয়ে যাবে? এটা এরপর এখান থেকে হয়ে যাবে হচ্ছে গ্লিসারিক।
কিসে পরিণত হয়ে যাবে? একটা অ্যালডিহাইডকে যদি জারিত করি, অ্যালডিহাইডকে জারণ ঘটালে কি উৎপন্ন হয়? অ্যাসিড উৎপন্ন হয়। তো এখানে জারিত হবে, এখানে জারিত হয়ে একটা অ্যাসিড উৎপন্ন করবে এবং সেই অ্যাসিডের নাম হচ্ছে কি? সেই অ্যাসিডের নাম হচ্ছে কি? সেই অ্যাসিডের নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো কিসের মাধ্যমে হয়েছে বললাম? জারণের মাধ্যমে হয়েছে। তো এখানে জারণটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? যেহেতু এখানে জারণ ঘটেছে, তার মানে জারণের জন্য কি দরকার? জারণ হওয়ার জন্য এখানে NAD কি করে? এটাকে জারিত করবে। NAD এখানে এটাকে কি করবে? জারিত করবে। তো যেহেতু এখানে জারিত হচ্ছে, এই জন্য কী উৎপন্ন হচ্ছে? একটা অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এখান থেকে একটা অ্যাসিড উৎপন্ন হয়। তো এবার লক্ষ্য করি, এই যে অ্যাসিডটা উৎপন্ন হলো, এই অ্যাসিডের পরে কি উৎপন্ন হবে? এই অ্যাসিডের পরে এখান থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, আচ্ছা আমাদেরকে ইউসুফ কি বলছে? আচ্ছা এখানে হচ্ছে এনজাইমটা লেখা হয়নি, সরি, এখানে হচ্ছে এনজাইমটা আমাদের লেখা হয়নি। 3-ফসফোগ্লিসারালডিহাইড যে উৎপন্ন হলো এখান থেকে 1,3-বিস-ফসফোগ্লিসারাল জন্য মূলত এখানে যে এনজাইমটা কাজ করে ফসফোগ্লিসারালডিহাইড, এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড এখানে তো জায়গাও হবে না। ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। তো এটা অ্যাকচুয়ালি এখানে কি হয়? এটা অ্যাকচুয়ালি এখানে ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস। তো এতটুকু আমাদের লেখা হয়েছে কিনা সেটা আমার একটু বলেন, কারণ তারপর হচ্ছে আরও অনেকটুকু অংশ আছে আমাদের এখানে। আচ্ছা এটা হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমরা একটু ওয়েট করি, নেটে মনে হয় প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করি। এখন কি ঠিক আছে? এখন কি ক্লিয়ার দেখা যায়? আচ্ছা এখন হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা তো এখন লক্ষ্য করি 1,3-বিস-ফসফোগ্লিসারালডিহাইড এটা পরিণত হয়েছে কিসে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়েছে না? এখানে যে এনজাইমটা কাজে লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। তাহলে কি হচ্ছে? 1,3-বিস-ফসফোগ্লিসারালডিহাইড থেকে এটাকে বিজারিত করলে আমরা কি পাই? এটাকে বিজারিত করলে আমরা পাই হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার লক্ষ্য করি এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি হয়? 3 নাম্বার কার্বনে এতক্ষণ ধরে ফসফোগ্লিসারিক অ্যাসিড যুক্ত ছিল, এবার আর এটা 3 নাম্বার কার্বনে থাকে না, এটা চলে যায় হচ্ছে 2 নাম্বার কার্বনে। কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। তো যখন আমরা দেখি যে একটা কার্বন থেকে, এখানে লিখে রাখি যে একটা কার্বন যদি কার্বনের অবস্থান চেঞ্জ করে, কোনো যৌগ যদি কার্বনের অবস্থান চেঞ্জ করে, নোট আকারে লিখে রাখেন এটার পাশেই বা পাশে সাইড নোট আকারে লিখে যে যদি কার্বনের অবস্থান চেঞ্জ করে কোনো যৌগ যদি কি করে? कार्बन अवस्थान परिवर्तन करे
কার্বনের অবস্থান পরিবর্তন করে তাহলে সেক্ষেত্রে সেখানে কি বসাতে হবে? পরিবর্তন করলে মিউটেজ কথাটা আসে। কি আসে? মিউটেজ আসে। পরিবর্তন করে তখন আমরা কি লিখব? তখন আমরা এনজাইমের শেষে লিখতে হবে হচ্ছে মিউটেজ। মিউটেজ মিউটেজ লিখতে হয়। কোথায় লিখব? এনজাইমের শেষে লিখতে হয়। তাহলে কি দেখলাম? যদি কোনো একটা যৌগ কি করে, এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কি করবে? 3 নাম্বার কার্বনের সাথে এতক্ষণ যুক্ত ছিল, 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত ছিল, এখন আর 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত না থেকে 2 নাম্বার কার্বনে চলে যাবে। তো যদি 2 নাম্বার কার্বনে যায় তাহলে অবস্থান পরিবর্তন করছে, তাহলে সেখানে আমরা এনজাইমের শেষে কি লিখবো? এনজাইমের শেষে লিখবো হচ্ছে মিউটেজ শব্দটা লিখতে হবে। তাহলে এখানে আগে থেকে আমরা কি লিখে রাখি? মিউটেজ লিখে রাখি। আগে থেকে আমরা এখানে কি লিখে রাখি? মিউটেজ। মিউটেজ। এখন লক্ষ্য করি, যেহেতু এটা আমরা বলেছি সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমের নাম হয়, তো যেহেতু এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড লেখা, এই জন্য এনজাইমের শুরুতে লিখতে হবে ফসফোগ্লিসারো। কি লিখতে হবে? ফসফোগ্লিসারো। এনজাইমের শুরুতে লিখতে হবে ফসফোগ্লিসারো। তাহলে নাম কি হচ্ছে এটার? ফসফোগ্লিসারো মিউটেজ। এনজাইমের সহায়তা এখানে কি হয়? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে উৎপন্ন হয় হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সরি 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। আচ্ছা, তাহলে কি হচ্ছে? প্রথম থেকে যদি আমরা আরেকবার দেখি, এটা আরও একটা অংশ আছে, তো এতটুকু আপনারা স্ক্রিনশট তুলে নিন। স্ক্রিনশট তোলা হলে আমাকে জানান। এটা সাইড নোট আকারে লিখে নিয়েছেন আমি আশা করছি, এটা মুছে ফেলছি আমি। এটার পরে আরও একটা অংশ আছে, তো আমরা এটা উপরে দেখব। আমি আবার বলতে বলতে আপনারা স্ক্রিনশট তুলে নিন। এখানে কি হয়? প্রথমে একটা গ্লুকোজ, এই গ্লুকোজটা হয় হচ্ছে কি কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তো আমরা জানি গ্লুকোজকে কি বলা হয়? হেক্সোজ বলা হয়। তো হেক্সোজ বলা হয় বলে আমরা যেটা বলেছি সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমের নাম হয়। তো যেহেতু এটা একটা হেক্সোজ, তাই এর নামে প্রথমে থাকবে হচ্ছে হেক্সো। আর আমরা বলেছি যে এই গ্লুকোজের সাথে প্রথমে একটা ফসফেট যুক্ত হবে। কি যুক্ত হবে? ফসফেট যুক্ত হবে। আমরা জানি ফসফেট যুক্ত হোক বা মুক্ত হোক, তখন যেটা হোক, তখন এনজাইমের শেষে যে নামটা সেটা হচ্ছে কি? কাইনেজ। যে নামটা সেটা হচ্ছে কাইনেজ। তাহলে এটা হচ্ছে হেক্সোজ আর ফসফেট যুক্ত হচ্ছে, তাই এখানে এটা এনজাইমের নাম হচ্ছে হেক্সোকাইনেজ। তাহলে হেক্সোকাইনেজের সাহায্যে গ্লুকোজটা কিসে পরিণত হয়? গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। এবার এই গ্লুকোজ 6 ফসফেটটা 6 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হয়েছে। তো গ্লুকোজের আইসোমারেজ হচ্ছে কি? আইসোমার হচ্ছে ফ্রুক্টোজ। তো এই জন্য কী হবে? এখানে আইসোমারেজ নামক একটা এনজাইমের সহায়তায় গ্লুকোজটা ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে। তো এখন লক্ষ্য করি সাবস্ট্রেটের নাম কি? সাবস্ট্রেটের নাম হচ্ছে গ্লুকোজ ফসফেট। তো ফসফেটের ফসফোযুক্ত হলো, গ্লুকোজের গ্লুকোযুক্ত হলো, তাহলে ফসফোগ্লুকো আইসোমারেজ। এবার এই ফসফোগ্লুকো আইসোমারেজের সাহায্যে গ্লুকোজটা কিসে পরিণত হয়েছে? গ্লুকোজ 6 ফসফেট। এবার লক্ষ্য করি এই গ্লুকোজ 6 ফসফেটের সাথে আবার কি হবে? এই গ্লুকোজ 6 ফসফেটের সাথে আরও একটা ফসফেট যুক্ত হবে। তাহলে আমরা জানি ফসফেট যুক্ত হওয়ার জন্য এটিপি শক্তি খরচ করতে হয়। এটিপি খরচ হবে, এটিপি খরচ হওয়ার পর এডিপিটা মুক্ত হবে আর ফসফেটটা যুক্ত হবে। তো ফসফেট যুক্ত হয় 1 নাম্বার কার্বনের সাথে, তাই এখানে আমরা ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট লিখব। ঠিক আছে, এতটুকু বুঝলাম। এবার দেখি ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট, যেটা আমরা জানি ফ্রুক্টোজকে 2টা পজিশনে দেখা যায়, একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড। তো যেহেতু ফ্রুক্টোজ এখানে অ্যালডিহাইডে পরিণত হয়, ফ্রুক্টোজ যেহেতু এখানে কিসে পরিণত হয়? অ্যালডিহাইডে পরিণত হয়, এটা হবে 3। আচ্ছা, তো ফ্রুক্টোজ যেহেতু এখানে অ্যালডিহাইডে পরিণত হয়, তাই আমরা এখানে যে এনজাইমটা পাই সেটা হচ্ছে অ্যালডোলেজ। এই অ্যালডোলেজ এনজাইমের সাহায্যে কি উৎপন্ন হচ্ছে? ফসফোগ্লিসারালডিহাইড। তো এই ফসফোগ্লিসারালডিহাইডের আগে 3 কেন লিখেছি? কারণ এটা হয় 3 কার্বন বিশিষ্ট। তো 3 কার্বন বিশিষ্ট হলে এখানে তো 6টা কার্বন ছিল, আর 3টা কার্বন কোথায় চলে যায়? তো আর 3টা কার্বন আসলে এখানেই থাকে। তো তার মানে এখানে উৎপন্ন হচ্ছে 2 অণু। তো 2 অণু ফসফোগ্লিসারালডিহাইড যদি উৎপন্ন হয় 3 কার্বন বিশিষ্ট, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6টা কার্বনই কিন্তু এখানে আসলে উৎপন্ন হয়। তাহলে 6 কার্বন এখানে হচ্ছে কিভাবে? 2 অণু 3 ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হয়। এবার লক্ষ্য করি, আমরা বলেছি এটা একটু
পরে আলোচনা করব। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, আইসোমারেজের সাহায্যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা উৎপন্ন হয়। লক্ষ্য করি এখানে উভু চিহ্ন কেন দিয়েছি, হুমকি চিহ্ন কেন দিয়েছি, কারণ হচ্ছে যে কোনো সময় যদি এই প্রক্রিয়ার মাধ্যমে না হতে পারে তখন এখানে যে শক্তিটা সঞ্চিত অবস্থায় থাকে এই শক্তিকে কাজে লাগিয়ে তখন সে কি করে, আবার এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটটা 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়ে যায়। তো এই জন্য মূলত এখানে এই একটা উপায় থাকে, যদি এই প্রক্রিয়া না সম্ভব হয় তাহলে তখন এই প্রক্রিয়ার মাধ্যমে বা এই অণুটার মাধ্যমে যা যোগের মাধ্যমে কি করবে, আবার শক্তি এঁকে দিবে, তারপর সে আবার এই প্রসেসটা চালাবে। তো এটা হচ্ছে এই জন্য এখানে উৎপন্ন হবে আইসোমারোজ নামক এনজাইমের সাহায্যে। এবার এই 3-ফসফোগ্লিসারালডিহাইডটা আবার কিসে পরিণত হচ্ছে, 1,3-বিসফসফোগ্লিসারালডিহাইড। কিভাবে, এখানে আবার একটা ফসফেট যুক্ত হয় কয় নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে, তাই আমরা লিখেছি 1,3-গ্লিসারালডিহাইড। এবার লক্ষ্য করি, এবার এখানে কি হয়, এখানে হচ্ছে যে এনজাইমটা কাজে লাগে সেটা হচ্ছে কি, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। এবার লক্ষ্য করি এখানে 1,3-বিসফসফোগ্লিসারালডিহাইড, আচ্ছা এখানে এটা হয় কি, এটা হয় হচ্ছে কি NADH+ আকারে মুক্ত হয় কোথা থেকে, এটা মুক্ত হয় NAD থেকে। তো NAD কি করে, এই NADH+কে বিজারিত করে, তাহলে এখান থেকে হাইড্রোজেনটা বের হয়ে যায়। হাইড্রোজেন বের হয়ে গেলে তখন আমরা এনজাইমের শেষে লিখি ডিহাইড্রোজিনেজ। এখানে আমরা একটা কারেকশন করে নিই, কারেকশনটা হবে হচ্ছে কি, NADH+H+ মুক্ত হবে এখান থেকে, বিজারিত করে NADH+H+ উৎপন্ন করবে। তো উৎপন্ন করে এটা এখান থেকে বের করে দিবে, বের করে দেয় বলে আমরা এই এনজাইমের শেষে লিখি কি, ডিহাইড্রোজিনেজ। আর আমরা সাবস্ট্রেটের নাম কি দেখি, ফসফোগ্লিসারালডিহাইড, তাই আমরা এখানে লিখেছি ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ। এবার লক্ষ্য করি এখান থেকে আবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। কিভাবে, আমরা জানি যে অ্যালডিহাইডকে যদি বিজারিত করা হয় তাহলে সেখানে উৎপন্ন হচ্ছে 3 অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে, অ্যাসিড উৎপন্ন হচ্ছে, আর এখান থেকে একটা কি মুক্ত পাচ্ছে, মুক্ত হচ্ছে একটা ADP মুক্ত হয়, আর এখান থেকে ফসফেটটা হচ্ছে এখান থেকে বের হয়ে যায়। তাহলে এখান থেকে যদি ফসফেটটা বের হয়ে যায়, আমরা কি জানি, যদি ফসফেট বের হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি শেষে কি ইউজ করব, কাইনেজ ইউজ করব। তো যদি ফসফেট মুক্ত হয় তাহলেও কাইনেজ, ফসফেট যুক্ত হলেও কাইনেজ। তো এখানে মুক্ত হয় বলে আমরা কি লিখি, কাইনেজ লিখি। তাহলে কি হচ্ছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ নামক এনজাইমের সাহায্যে এই একটা ফসফেট মুক্ত হয়ে এখানে হয়ে যায় কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1 নাম্বার কার্বনে আর থাকে না, তাই 1 আর লিখি না। এরপর এখান থেকে ফসফোগ্লিসারো মিউটেজের সাহায্যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। তবে একটু দেখি এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান কমেন্ট সেকশনে। হ্যাঁ, কাইনেজই লিখেছি আমি এখানে, কাইনেজই হবে। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে MD আলিফ হোসাইন বলছে, বুঝতে পেরেছে। এটা আপনারা তাড়াতাড়ি লিখে ফেলুন বা স্ক্রিনশট তুলে নিন। লেখা হলে আমাকে জানান যে আপনাদের লেখা হয়েছে। তারপরের অংশ আমরা যাব যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তারপরে কি হয়। আচ্ছা, তো আমাদের হচ্ছে জানাচ্ছে হচ্ছে সবাই বুঝতে পেরেছে। তো আমরা এখানে এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তারপরে কি উৎপন্ন হয় সেটা আমরা একটু দেখি। আচ্ছা, তো এখানে কি উৎপন্ন হয়েছে, ফার্স্টে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তারপর কি উৎপন্ন হবে, এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তারপর উৎপন্ন হবে হচ্ছে ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড,
পাইরুভিক অ্যাসিড। আচ্ছা ওয়েট, আগে আমি এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এখানে লিখি। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এই 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড কিসে পরিণত হবে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তো এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হওয়ার জন্য আমাদের এখানে যে এনজাইমটা কাজে লাগে তার নাম হচ্ছে ইনলেস। তার নাম কি? ইনলেস। তো এখানে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা একটু স্টার মার্ক দিয়ে রাখি যে আমাদের প্রশ্নে এরকম কখনো কখনো আসে যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার জন্য কোন এনজাইমটা কাজে লাগবে, সেটার নাম হচ্ছে ইনলেস। তো এই ইনলেস এনজাইমের সাহায্যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এবার এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আবার কিসে পরিণত হয়? এটা পরিণত হয় হচ্ছে পাইরুভিক অ্যাসিডে। এটা পরিণত হয় পাইরুভিক অ্যাসিড। তো লক্ষ্য করি এখানে পাইরুভিক অ্যাসিড কি করে হলো? এখান থেকে একটা ফসফেট মুক্ত হয়ে যায়। একটা ফসফেট মুক্ত হলে এখান থেকে আর ফসফেটটা থাকে না। তো ফসফেট না থাকলে এখানে কি হয়ে যাবে? শুধুমাত্র পাইরুভিক অ্যাসিডটা থাকে। তাহলে ফসফেট মুক্ত হওয়ার জন্য কি হবে? এখান থেকে এটিপি শক্তি উৎপন্ন হবে। এতক্ষণ আমরা দেখছিলাম এটিপি শক্তি খরচ করার মাধ্যমে ফসফেট অণুটা সে এখানে দেয়। এখন আমরা দেখছি যে কি সে কী করছে? ফসফেটটাকে বাইরে বের করে দেয়। ফসফেটকে বাইরে বের করে দিলে এবং ইনল অংশটুকুকে কী করে দেয়? বাইরে বের করে দেয়। বাইরে বের করে দিলে এখানে থাকে শুধুমাত্র পাইরুভিক অ্যাসিড। তাহলে এখান থেকে আসে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এটা হচ্ছে মূলত এই পর্যন্ত, এই পুরো অংশটুকু হচ্ছে মূলত কিসের অংশ? এই পুরোটুকু অংশ হচ্ছে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে। তো গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট সেকশনে জানান। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, শ্বসনের মধ্যে হচ্ছে কি? হ্যাঁ, শ্বসনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা টপিক। তো আমার মনে হচ্ছে যে আপনারা এই ব্যাপারটাকে অনেক বেশি কঠিন মনে করছেন। যদি বেশি কঠিন মনে করেন বা আজকে যদি মনে করেন যে অনেক বেশি লোড হয়ে যাচ্ছে, এটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে, তাহলে এই পর্যন্ত এই চ্যাপ্টারটার উপর অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। যদি মনে হয় যে না, যে আজকে এটা সম্পূর্ণটা আমরা নিতে পারবো না বা বুঝতে পারবো না, তো বায়োলজি এমনই যে হঠাৎ করে মনোযোগ দিতে একটা সময় দেখা যায় মনোযোগটা হারিয়ে যায়। তো এটা একটু কঠিন চ্যাপ্টার ঠিকই, কিন্তু আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আমি কিন্তু প্রত্যেকটা এনজাইমের নাম সাবস্ট্রেটের সাথে মিলিয়ে বলেছি, কেন এনজাইমটার নাম এমন হয়েছে সেটা সহ বলেছি। তো আপনারা বুঝতে পারলে মেইন ব্যাপার, আর প্র্যাকটিসের উপর রাখলে আপনারা অবশ্যই এটা পারবেন ইনশাআল্লাহ। ইউসুফ বুঝতে পারেনি, আপনি কোথায় বুঝতে পারেননি? আচ্ছা, উনি আবার বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, বুঝতে পেরেছে। রাকিব হাসান বলছে বুঝতে পেরেছে। ওরি স্পর্শী বলছে বুঝতে পেরেছে। মন্দিরা ব্যানার্জি বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, তো আমরা এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত আমাদের এইখানে সবাত শোষণের মধ্যে আরও একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে ক্রেবস চক্র। কি বললাম? ক্রেবস চক্র। তো আমরা ক্রেবস চক্র নিয়ে এখন আলোচনা শুরু করি। আচ্ছা, এবার আমরা ক্রেবস চক্র নিয়ে আলোচনা শুরু করি। এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ক্রেবস চক্রের মধ্যে চলে যাই। আচ্ছা, এখন
আলোচনা করব হচ্ছে কি নিয়ে, ক্রেবস চক্র নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে লিখি, এখানে হচ্ছে আমরা লিখি, আগেটা ছিল কি গ্লাইকোলাইসিস, এখানে আমরা লিখে নিই যে ক্রেবস চক্র, ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, প্রথমে আমরা এতটুকু জেনে রাখি মাইটোকন্ড্রিয়ার কথা। তো এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে মূলত আমরা কি জানি, চারটা অংশ সম্পূর্ণ হয়। কি কি? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, অ্যাসিটাইল কো এ এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই চারটা অংশ হয়, তাই না? তো আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রথমে অংশটুকু দেখলাম সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন যেটা হবে সেটা হচ্ছে ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রের মধ্যে প্রথমে আমরা যেটা জানি সেটা হচ্ছে একটা অংশ অবস্থান করে। আগে আমরা এটা এখানে লিখে রাখি যে মনে করলাম যে এখানে হচ্ছে এই অ্যাসিডটা এখানে অবস্থান করছে, আগে থেকে আমি এটা এখানে লিখে রাখলাম। এখন এখানে যে অংশটুকু দেখব পরে সেটা হচ্ছে যে এইখানে প্রথমে আমরা গ্লাইকোলাইসিসের মাধ্যমে যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে 2 অণু, সেই 2 অণু পাইরুভিক অ্যাসিডটা কি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড তো এই 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে, এখানে প্রথমে পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে কি হবে, ডিহাইড্রোজিনেস ঘটবে। তো আমরা একটু আগে ডিহাইড্রোজিনেস কীভাবে হতে দেখেছি, আমরা দেখেছি যে এনএডি থেকে বিজারিত হয়ে NADH+H+ উৎপন্ন হতে দেখেছি, রাইট? সো তাহলে এনএডি থেকে NADH+H+ উৎপন্ন হচ্ছে, তার মানে এই হাইড্রোজেন অংশটুকু বেরিয়ে যাচ্ছে। তো এই হাইড্রোজেন অংশটুকু বেরিয়ে গেলে বা এটা যদি এখান থেকে মুক্ত হয়ে যায়, তাহলে এখানে যে এনজাইমটা আমরা দেখি সেই এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস। আচ্ছা, তো এরপর এই ডিহাইড্রোজিনেসের পর এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইডও মুক্ত হবে। কি মুক্ত হবে? কার্বন ডাইঅক্সাইড মুক্ত হবে। তাহলে কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিডটা ডিহাইড্রোজিনেস হবে। কিভাবে? এনএডি বিজারিত হয়ে NADH+H+ উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। এখন হচ্ছে আবার ব্লার হয়ে গেছে, তাই না? আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম করছে, আমি একটু দেখি যদি এটা হচ্ছে যদি ক্লিয়ার তারপরও না দেখা যায়। তো এমনিতেও হচ্ছে অনেকটা শ্বসনের অনেকটা আলোচনা আছে, আপনারা অনেক কঠিন বলা শুরু করে দিয়েছেন অলরেডি। তো আমি যাচ্ছি, যদি এখন ক্লিয়ার না হয় তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা যে শ্বসনের বাকি অংশটুকু রয়েছে সেটা নিয়ে আলোচনা করব।
আচ্ছা, আমাকে একটু জানান যে আমরা কি আজকে বাকিটুকু আলোচনা করব? আচ্ছা, আপনারা আমাকে কমেন্টে জানান যে আজকে আমরা বাকিটুকু আলোচনা করব কি না। অ্যাকচুয়ালি সবাই এখন ইন্টারনেটের উপর অনেক বেশি নির্ভরযোগ্য, তো এই জন্য সব দিক থেকে আমরা সবাই হচ্ছে অনলাইনে ক্লাস করছি, এই জন্য অনেক বেশি নেটের প্রবলেম করছে। আচ্ছা, আমাদের মাহমুদুল হক খান বলছে শেষ করতে, তালহা জুবাই বলছে শেষ করে দিতে, শাহিন আলম বলছে আচ্ছা দেখা যায় না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন প্রবলেম, দেখা যাচ্ছে না, তো আলোচনা করব কিভাবে? তো নেট দেখি আরেকটু অপেক্ষা করে, যদি ঠিক হয় তাহলে আমরা আজকে আলোচনা করব। ওকে, সবাই বলছে যে নেটের প্রবলেম কারণে, আর তার উপর তাদের কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে। তো আজকে আপনাদের বাড়ির কাজ যেটা আমি দিব, যেহেতু এটা অনেক বেশি কঠিন, আপনাদের বাড়ির কাজ হচ্ছে কি, আপনারা আমার যে টপিকটা আমি পড়ালাম সেটা SW আকার আপনার কি, আমি SW এখানে লিখে দিচ্ছি, আপনারা পোস্ট করবেন, কিভাবে শেয়ার করবেন টেনিস স্কুল লাইভ গ্রুপে। SW লিখবেন, SW লিখে HEC লিখে আপনারা কি করবেন, HEC লিখে আপনার সাবজেক্টের নাম লিখবেন বায়োলজি ফার্স্ট পেপার। আমি মুখে বলছি, যদিও দেখা যাচ্ছে না, বাট আমি মুখে বলছি, খেয়াল করেন আমি কি বলছি। প্রথমে SW HEC লিখবেন, তারপর বায়োলজি ফার্স্ট পেপার হ্যাশট্যাগ দিবেন, এখানে হ্যাশট্যাগ দিলে খুঁজে পাওয়া সম্ভব হবে। বায়োলজি ফার্স্ট পেপার লিখবেন, তারপর অধ্যায়টার নাম লিখবেন উদ্ভিদসারী তত্ত্ব, টপিক লিখবেন শ্বসন, আর তারপর সবশেষে আমাকে মেনশন করে দিবেন যাতে আমি আপনাদের নোটটা খুঁজে পাই। তো আপনাদের কাজ হচ্ছে আজকে বাসায় যা যা আমি পড়ালাম সেটা আপনারা বাসায় একবার বইটা রিডিং পড়বেন। রিডিং পড়ার পর আপনারা যদি তাও না বুঝতে পারেন, আমরা তো হচ্ছে নেক্সট ক্লাসে অবশ্যই শ্বসন নিয়ে আরেকটা ক্লাস হচ্ছে দরকার, যেহেতু আপনাদের হচ্ছে এটা নিয়ে অনেক বেশি কনফিউশন। তো আমি চাই না এই কনফিউশন নিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাক, কিন্তু পরবর্তী ক্লাসে আমরা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যা আজকে পড়ালাম গ্লাইকোলাইসিসে, সেটা আপনারা হচ্ছে বাসায় পড়বেন, ওকে? এবং যা পড়ালাম সেটা অবশ্যই নোট আকারে খাতায় তুলবেন, এবং টেনিস স্কুল লাইভ গ্রুপে যেভাবে নোট করতে বললাম, শেয়ার করতে বললাম বা পোস্ট করতে বললাম, সেভাবে আপনারা হ্যাশট্যাগ SW HEC লিখে বায়োলজি ফার্স্ট পেপার লিখে টেনিস স্কুল লাইভ গ্রুপে শেয়ার করবেন। আর আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের গত ক্লাসে যারা নোট হচ্ছে করেছে, গত ক্লাসে এই পুরো চ্যাপ্টারটার উপরে গত ক্লাসে যারা নোট করেছে, আমি তাদের নামগুলো বলি। আমাদের হচ্ছে মন্দিরা ব্যানার্জি হচ্ছে আমাদের নোটটা করেছে, মন্দিরা ব্যানার্জি। এবং আমাদের নোটটা করেছে হচ্ছে হাসিবুল হাসান ভাইয়া, তারপরে হচ্ছে আমাদের জয় ভাইয়া, মাহমুদুল হক খান জয় ভাইয়া। এবং হ্যাঁ, এই তিনজনের নোট আমার কাছে খুব ভালো লেগেছে, এই তিনজন অনেক সুন্দর করে নোট করেছে। তো আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের বাড়ির কাজটা অবশ্যই আপনারা টেনিস স্কুল লাইভ গ্রুপে শেয়ার করবেন। তো আজকে আলোচনা এখানে শেষ করে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।